located in the membranous septum. এটা একটু এই লাইনটা মনে রাখেন একটু, there is continuity via the defect between the leaflets of the aortic and tricuspid valve. সেই জন্য এটা হচ্ছে আপনারা যারা ইকো করেন দেখবেন যে এই aortic ভালভের কাছাকাছি থাকলে কোন ভিউতে ভালো দেখা যাবে এবং ট্রাইকাসপিড ভালভের কাছাকাছি থাকলে কোন ভিউতে ভালো দেখা যাবে, এগুলো আছে আমি পরে আসতেছি। It may have extension from the subaortic area into inlet, outlet and trabecular. Deviation of the outlet septum cause subpulmonary or suboutlet obstruction. এইটাই হচ্ছে এটা সেপ্টাম ক্লোজার হওয়ার পরে সেখান থেকেও হতে পারে, অথবা অনেক সময় লার্জ ভিএসডি যখন থাকে তখন ফ্লো রিলেটেড, ফ্লোটাকে রেস্ট্রিক্ট করার জন্য অটোমেটিক্যালি মাসেল অথবা ফাইব্রাস গ্ল্যান্ড হাইপারট্রফি হয়েও সেই অবস্ট্রাকশন গুলা কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, অনেক সময় যার কারণে দেখা যায় যে একটা রাইট ভেন্ট্রিকলকে দুইটা চেম্বারে ভাঙা, এটা কনজেনিটালিও থাকতে পারে, হতে পারে, অথবা অনেক সময় অ্যাকোয়ার্ড হতে পারে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যারা ইকো করেন। আর বিশেষ করে ভিএসডি ক্যান বি পার্শিয়ালি ক্লোজড বাই অ্যাক্সেসরি ট্রাইকাসপিড টিস্যু। এই মেকানিজম হাউ ইট ক্লোজ স্পন্টানিয়াসলি পেরিমেমব্রেনাস ভিএসডি, এটা কিন্তু আপনাদের মেকানিজম অনলাইনে দেখবেন যে পাবেন। হ্যাঁ, কিভাবে এগুলো ক্লোজ হয়, অত কিছু অ্যানাটমি আসতে লেকচারে অত কিছু আমি দেখাই না, কিন্তু এগুলো আছে স্লাইড, বুঝছেন, যে কিভাবে ক্লোজ হয়। ওটা আপনাদের জানা থাকলে ইকোতে দেখবেন যে যখন স্পন্টেনিয়াস যখন ক্লোজ হয়ে যায় পরবর্তী ফলো আপে আসে তখন ওই যে মেমব্রেনাস সেপ্টাম হলে দেখা যায় ওখানে একটা বালজিং একটা চেম্বার তৈরি হয়েছে। ওই কিভাবে ক্লোজার হয় এই মেকানিজমটা এটা ডিপেন্ড করে। নেক্সট আসেন যে মাস্কুলার ভিএসডি। এই মাস্কুলার ভিএসডি কিন্তু ইনলেট আউটলেট ট্রাবেকুলার এক্সটেনশন হতে পারে, সেটা বলছিলাম। এটা সিঙ্গেল হতে পারে অথবা মাল্টিপল হতে পারে। আর এই মাল্টিপল হলে এর নাম হচ্ছে সুইস্টিজ। এই নামটা হয়তো আপনারা শুনছেন, সুইস্টিজ বলে। আর এটা মিস হয় ইজিলি, কেন ইকোতেও কিন্তু মিস হয়, কারণ মাথায় না থাকলে কিন্তু আপনারা এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত মানে কন্টিনিউয়াসলি ইয়ে করা, মানে এক্সামিন করা ডিউরিং ইকোকার্ডিওগ্রাফি না হলে কিন্তু এইটা মিস হয়ে যাবে। ঠিক আছে, আর সেই জন্য মাল্টিপল লেভেল থেকে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এই সেপ্টামটাকে ইকো করার সময় দেখা হয়। এখন কিভাবে, এই যে কালার না দিলে এটা ভালো বোঝা যাবে না, কিন্তু যেহেতু মাস্কুলার তো বিভিন্ন মানে এমনি তো হার্টটা আপনারা জানেন ট্রায়াঙ্গুলার শেপ, ক্লোজ হিসাবে কালার দিবেন তখন দেখবেন যে হয়তো এই কালার পাস করতেছে, তখন আইডেন্টিফাই করা যায় মাস্কুলার ভিএসডি। Another one is the car body defect. একটু লেস কমন একটা টার্ম আছে, স্যাররা অনেক সময় হয়তো ভালো আপনারা ভাইভাতে পারলে অনেক সময় জিজ্ঞাসা করে যে লং সেশনে এটা রেয়ার। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে দেখেন একটা কমিউনিকেশন তৈরি হয় যেটার নাম হচ্ছে কার বডি ডিফেক্ট। অনেক সময় পেরিমেমব্রেনাস ডিফেক্টে দেখা যায় যে এরকম ভাবে যখন ক্লোজার হওয়ার পরে এরকম একটা ডিফেক্ট পাওয়া যাইতে পারে কার বডি। ঠিক আছে, so the apical position septal leaflet of the tricuspid position হওয়ার পরে এখানে একটা কানেকশন, একটা ডায়াগ্রামেটিক ছবি দেখা, এটা আইডেন্টিফাই করা ইকোতে ডিটেক্ট করা অনেক সময় ভালো লাগা দেয়। এখন আসেন একটা হিমোডাইনামিক ক্লাসিফিকেশন দেখানো আছে এখানে। এই হিমোডাইনামিক ক্লাসিফিকেশন আপনার প্যাথোফিজিওলজি এই হিমোডাইনামিক ক্লাসিফিকেশনের পরে অনেকটা ডিফারেন্স। এই ক্লাসিফিকেশন আপনাদের নাই, তবে চারজন তাদের কাছে তারা তাদের জন্য গ্রেড 1 যেটা গ্রেড 1 আপনারা আপনাদের ইয়েটা অডিওটা মিউট করে রাখেন একটু। কেউ মিউট করে না, এটা মিউট করে নিলে ভালো হয় না ম্যাম, এত শব্দ হয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, গ্রেড 1 যেটা, গ্রেড 1 এর সাধারণত যেটা দেখবেন যে এখানে কোনো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যায় না, পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার আর অক্সিজেন স্যাচুরেশন সবই নরমাল থাকে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে পালমোনারি আর্টারি ফ্লো কিউপিকিউএস যেটা আর কি, কিউপিকিউএস রেশিও সাধারণত
লেস দেন 1.5 থেকে। এটা আপনাদের বইয়ে হয়তো একটু কোনো বইয়ে এখন নতুন বইগুলোতে ভ্যারি করে 1.4 আছে বোধহয়, দেখেন আপনাদের বইয়ে, হ্যাঁ 1.4 আর ব্রাউনল্ড 2.2 আছে। হ্যাঁ, আর গ্রেড 2 যেটা, গ্রেড 2 হচ্ছে 2 আর 3 আসলে মডারেট ভিএসডি, মডারেট সাইজ ভিএসডি এর জন্য এই 2 3 ক্লাসিফিকেশন। এখানে ইনিশিয়ালি হয়তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবেন না, তবে আলটিমেটলি আস্তে আস্তে প্রোগ্রেসিভলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, পালমোনারি প্রেসারতে এলিভেশন হতে পারে, আর্টেরিয়াল অক্সিজেন স্যাচুরেশন তখনও নরমাল থাকে, হ্যাঁ ইনিশিয়াল স্টেজে নরমাল থাকে। আর কিউপিকিউএস রেশিও দেখবেন যে 1.5 থেকে 2.2 বা 2.5 যেটাই বলেন সেটা হয়। আচ্ছা, গ্রেড 3 হচ্ছে লেটার পার্ট অফ দা প্রোগ্রেসিভলি, যখন মডারেট সাইজ ভিএসডি প্রোগ্রেসিভলি এক্সটেন্ড করে, তখন দেখেন আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে এবং এক্সারশনে দেখা যায় যে পালমোনারি আর্টারি প্রেসারটাও আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক্সারশনে সায়ানোসিস পাওয়া যায়। টেস্টিং এ হয়তো পাওয়া গেল না, কিন্তু এক্সারশনে দেখা গেল যে সায়ানোসিস পাওয়া যায়। আর এখানে হচ্ছে কিউপিকিউএস রেশিও তখনও কিন্তু ইউজুয়ালি মোর দ্যান 2.2 অথবা 2.5 এর বেশি থাকে। তো আলটিমেটলি যখন প্রোগ্রেসিভলি যে এজ আগাইতে থাকে, তখন দেখবেন যে এই পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে, তখন কিন্তু এই কোয়ান্টিটি অফ পালমোনারি ফ্লো কমে যাবে, তখন আবার কিউপিকিউএস রেশিও আস্তে আস্তে কমে আসবে, যেটা আপনারা আইসেনমেঞ্জারে পেয়ে থাকেন। আইসেনমেঞ্জারে দেখেন তখন বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবেন, শুধু নট অনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি প্লাস রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সবই পাবেন। এবং তখন দেখবেন যে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ইকুয়াল হয়ে যায় এবং পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার ইকুয়াল টু সিস্টেমিক ব্লাড প্রেসার অর মোর দ্যান সিস্টেমিক ব্লাড প্রেসার পাওয়া যায়। এবং এখানে রেস্টিং সায়ানোসিস থাকে, দেখেন ইনিশিয়ালি মাইল্ড থাকে, আস্তে আস্তে তো আপনার ফিঙ্গার টোজ সব জায়গায় ক্লাবিং সায়ানোসিস সবই পাবেন। আর এখানে আপনার কিউপিকিউএস রেশিও তখন কিন্তু আবার সেই কমে আসবে, লেস দেন 1 হয়ে যায়, রেশিওটা 1:1 অথবা লেস দেন 1, ঠিক আছে। এই স্লাইডটা মনে হয় এটা সার্জনদের জন্য এই ক্লাসিফিকেশনটা ওরা একটু গুরুত্ব দেয়। এটার পরেই দেখেন নেক্সট আপনাদের প্যাথোফিজিওলজিটাও এই হিমোডাইনামিক ক্লাসিফিকেশনের উপরেই ডিপেন্ড করে। দেখেন প্যাথোফিজিওলজি মেইনলি কি ডিপেন্ড করে কি বিষয়ের উপরে, শানটা টু ডিটারমিনেন্টস, একটা সাইজ অফ দ্য ডিফেক্ট এন্ড অ্যানাদার ওয়ান ইজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স অথবা পালমোনারি হাইপারটেনশন ডেভেলপমেন্ট, যেটাই বলেন না। আর এই দুইটা ফ্যাক্টরই ডিটারমিন করে হোয়াট প্রেসার গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য ভিএসডি এবং শান্ট ভলিউম, কতটুকু শান্ট হচ্ছে অ্যাক্রস দ্য ভিএসডি, ঠিক আছে। এখন কি হয়, জাস্ট আফটার বার্থে তো বিফোর বার্থ তো পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে, সেটা আপনারা সবাই জানেন। জাস্ট আফটার বার্থ when পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ফলস, তখন যদি লার্জ ভিএসডি থাকে তখন লার্জ ফ্লো হবে অ্যাক্রস দ্য ভিএসডি। এবং আলটিমেটলি তখন কি হবে, যদি ভিএসডিটা লার্জ হয় কজেস ইনক্রিজ পালমোনারি প্রেসার। ইনিশিয়ালি হচ্ছে ফ্লো রিলেটেড প্রেসার থাকে, আপনারা টিআর যে প্রেসার বের করবে তখন কিন্তু ইনিশিয়ালি ফ্লো রিলেটেড প্রেসার, আলটিমেটলি ভাস্কুলার চেঞ্জ হবে এবং সেই ফ্লোটা আবার ইনক্রিজ পালমোনারি ভেনাস রিটার্ন হওয়ার জন্য আলটিমেটলি এলএ এন্ড এলভিতে লস হয়। এটা তো আপনারা জানেন, এটা সবাই বুঝতে পারবেন। বিশেষ ডিপ্লোমারা একটু খেয়াল করেন, তাদের জন্য অনেকে জিজ্ঞাসা করেন আগে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় না আগে লেফট ভেন্ট্রিকুলার হয়? আগে কিন্তু লেফট ভেন্ট্রিকুলার বা লেফট এট্রিয়াল ভলিউম ওভারলোড হয়, তারপরে কিন্তু পরবর্তীতে যে যখন আইসোমেঞ্জারে দিতে যায় তখন কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, ঠিক আছে, এটা মনে থাকবে। আর পালমোনারি হাইপারটেনশন ইনিশিয়ালি flow related reversible and later on it is irreversible when there is pulmonary vascular change and pulmonary hypertension. এই কথাগুলো দেখেন এখানে দেওয়া আছে, flow through the lungs decreases and ultimately flow through the lungs decreases। আপনারা এই জিনিসগুলো জানেন তো নাকি? পালমোনারি হাইপারটেনশন নিশ্চয়ই পড়ানো আছে, ইন্টিমাল proliferation হয়, মিডিয়াল হাইপারট্রফি হয়, দেন muscular hypertrophy হয়, leads to fixed irreversible pulmonary hypertension। যখন irreversible pulmonary hypertension হয় তখন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং শান্ট ভলিউম আস্তে আস্তে কমতে থাকে।
আর এই কিউপিকিউএস রেশিও এটা তো আপনারা ক্যাপে করেন, এটা আমি এখানে আসতেছি না। এখন দেখেন এখানে বেসড অন দ্য সাইজের উপরে ডিপেন্ড করে এখানে ভাগ করা আছে। দেখেন লার্জ, মডারেট, স্মল, বিএসডি। অনেক সময় আপনারা ইকোতে এরকম একটা কমেন্ট দিয়ে থাকেন, সেই জন্য মেনলি এটা একটু দরকার। তা ম্যাম আনমিউট করে নেন ম্যাম। সাইজ হচ্ছে লার্জ বিএসডি কাকে বলে? 2/3 অফ দ্য অ্যাওর্টিক অ্যানুলাস ডায়ামিটার। সাধারণত ইউজুয়ালি এটা মোর দ্যান 15 মিলিমিটার। হ্যাঁ, আর এই বডি সারফেস এরিয়া দিয়ে যদি ভাগ করে বলেন, আপনাদের বইয়ে দেখেন এরকম একটা ইয়ে আছে, বিশেষ করে ওরামে আছে মনে হয় এরকম একটা পিকচার, মোর দ্যান 1 সেন্টিমিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া। আর এখানে পিক আরবি সিস্টোলিক প্রেসারটা ইকুয়াল টু এলবি সিস্টোলিক প্রেসার, যেটা আমি অলরেডি আগে বলছি। আগে আমরা এই জিনিসটা খুব ব্যবহার করতাম যে অ্যাওর্টিক ইকো করার সময় অ্যাওর্টিক অ্যানুলাসের ডায়ামিটার মেজার করে তার মোর দ্যান 2/3 বা ইকুয়াল টু 2/3 হলে আমরা এটাকে লার্জ বিএসডি বলতাম। আর নেক্সট হচ্ছে মডারেট সাইজ বিএসডি। এই স্লাইডটা কেন আসতেছে? হ্যাঁ, কেন আসতেছে বুঝতেছি। আচ্ছা, মডারেট বিএসডি কি? হাফ অফ দ্য অ্যাওর্টিক অ্যানুলার সাইজ। এটা ইউজুয়ালি 5 to 15 মিলিমিটার। আর এখানে আরবি প্রেসার ইজ ইউজুয়ালি লেস দেন হাফ অফ দ্য এলবি প্রেসার। ঠিক আছে? আর কিউপিকিউএস রেশিও ইউজুয়ালি মোর দেন 2 or 2.2, আপনাদের বইয়ে বোধহয় 2.2 দেওয়া আছে। আর স্মল বিএসডি দেখেন 1/3 অফ দ্য অ্যাওর্টিক অ্যানুলার সাইজ and insufficient size to raise RV pressure. এখানে ইউজুয়ালি আমি দেখাইছিলাম যে ওই যে হিমোডাইনামিক ক্লাসিফিকেশনে আরভি প্রেসার মানে অনেক কম থাকে এলবি প্রেসারের থেকে, কারণ এখানে স্মল বিএসডি ফ্লো কম থাকে। and QPQS রেশিও ইউজুয়ালি লেস দেন 1.4 বা 1.7। এটা বইটা আপনাদের বইয়ে বোধহয় 1.4 দেওয়া আছে। ঠিক আছে? এই হচ্ছে একটা সাইজের উপরে ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন। আর আরেকটা দেখবেন যে কমন টার্ম অনেকে ইউজ করে থাকে, রেস্ট্রিকটিভ বিএসডি আর নন রেস্ট্রিকটিভ বিএসডি। তা রেস্ট্রিকটিভ বিএসডি ক্রাইটেরিয়া কি? লেস দেন ইউজুয়ালি সাইজ 0.5 সেন্টিমিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া, স্মল লেফট টু রাইট শান্ট, তার মানে শান্টটা ইনসিগনিফিকেন্ট শান্ট, আর নর্মাল রাইট ভেন্ট্রিকুলার প্রেসার এন্ড রাইট ভেন্ট্রিকুলার আউটপুট, and 75% of the spontaneously closed হয়ে যায় রেস্ট্রিকটিভ বিএসডি, যেটা আমি আগেও বলছি যে পেইমেমেনাস বিএসডি 70 to 80% স্পন্টানিয়াসলি ক্লোজ হয়ে যায়। এই রেস্ট্রিকটিভ বিএসডি সাধারণত ইউজুয়ালি ক্লোজ হয়ে যায়। আর নন রেস্ট্রিকটিভ বিএসডি কি? সাইজ দেখেন ইউজুয়ালি মোর দ্যান 1 সেন্টিমিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া। এখানে যেহেতু লার্জ সাইজ, ইকুয়াল আরবি এবং এলবি প্রেসার, আর হিমোডাইনামিক্যালি সিগনিফিক্যান্ট লেফট টু রাইট শান্ট থাকে। সাধারণত রিয়ারলি ক্লোজ স্পন্টানিয়াসলি, তবে হতে পারে এটা কিন্তু একটু অ্যাডাল্টে যাওয়ার পর দেখা যায় অনেক সময় কিন্তু ক্লোজ হতে পারে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। এখন আসেন যে ন্যাচারাল হিস্ট্রি, এটা কিন্তু জিজ্ঞাসা করে আপনাদের পরীক্ষায় কাউন্সিলিং, লং কেসে কাউন্সিলিং জিজ্ঞাসা করে, তো তখন কিন্তু যেটা জিজ্ঞাসা করে এটা আমি অলরেডি বলছি যে স্পন্টানিয়াস ক্লোজার ইজ নোন। হ্যাঁ, known primarily with perimeminous or muscular BSD. এই দুইটাই মেইনলি কমনলি কিন্তু স্পন্টানিয়াসলি ক্লোজ হয়। আর স্মল বিএসডি ক্লোজ মানে মোস্ট কমনলি, লার্জ বিএসডি হতে পারে তবে একটু এজে যে অনেক সময় একটু আনকমন। আর আদার যে ভ্যারাইটি গুলো আছে সাব আর্টেরিয়াল, ইনলেট বিএসডি অথবা আউটলেট বিএসডি, এগুলো কিন্তু রিয়ারলি ক্লোজ হয়। কারণ কি? এগুলোর সাথে সাধারণত যে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, অ্যাওর্টিক ইনসিফিসিয়েন্সি থাকে, একটু রিয়ারলি ক্লোজ হয়। আর চান্স অফ ক্লোজার দেখেন at 1 month ডিটেকশন অফ 80% লার্জ বিএসডি। ম্যাম 10 মিনিট সময় আছে ম্যাম, এরপরে আরেকটা এটা ডিটেকশন রেট। এটা লার্জ বিএসডি 1 মান্থে দেখেন 80% ডিটেকশন, আর এটাই 6 মান্থে যে দেখেন ডিটেকশন রেট 50% হয়ে যায়, তার মানে কিছু ক্লোজ হয়ে যায়। আর 1 বছরের মাথায় যে দেখেন 12 মান্থে 25% ডিটেকশন, তার মানে এখানে 75% প্লাস প্রায় ক্লোজার রেট, তাই না? এটা ডিটেকশন রেট, এটা কিন্তু ক্লোজার রেট না। ঠিক আছে, খেয়াল করেন এটা অলরেডি আমি একটু স্কেপ করতেছি, অলরেডি বলে ফেলছি।
আচ্ছা, যদি অ্যাডাল্টে পান আপনারা তাহলে কি করবেন? অ্যাডাল্টে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্লোজ হয় না। বেশিরভাগ প্রেজেন্টেশন দেখবেন যে হয় অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করে। যখন অ্যারিথমিয়া নেই তখন হচ্ছে সিম্পটোমেটিক হয় আর কি, এসভিটি উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অথবা অনেক সময় ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, বিএসডি এর সাথে যেহেতু এয়ার থাকে, অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি থাকে, এগুলো ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর আমরা বলছিলাম যে একটা পালমোনারি সাব আর্টেরিয়াল স্টেনোসিস ডেভেলপ করে না, সেটা অ্যাওর্টিকও হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, অথবা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হতে পারে। তাই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, বাইভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে? বিশেষ করে যদি লার্জ বিএসডি থাকে, লার্জ বিএসডি হইলে তো ইনিশিয়ালি যখন ফ্লো রিলেটেড পালমোনারি প্রেসার বাড়ে তখন কিন্তু ইনিশিয়ালি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, পরবর্তীতে আলটিমেটলি বাইভেন্ট্রিকুলার ফেলিওর হয়। আর সেকেন্ড থার্ড দিকেতে যখন আপনারা পান বিএসডি, বেশিরভাগ যদি লার্জ বিএসডি হয় তখন দেখবেন যে আইসেনমেঞ্জার কমপ্লেক্স নিয়ে প্রেজেন্ট করে, যেটা হচ্ছে আপনাদের সায়ানোসিস, ক্লাবি, এক্সেশনাল শর্টনেস অফ ব্রেথ এগুলা নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে? আর প্রেগন্যান্সিতে কি হয়? প্রেগন্যান্সি সাধারণত স্মল আর মডারেট সাইজ বিএসডি কিন্তু ওয়েল টলারেটেড, এবং যদি চাইল্ডহুডে ক্লোজার করা থাকে, যদি কোনো রেসিডুয়াল শান্ট না থাকে, সেটাও কিন্তু প্রেগন্যান্সি ওয়েল টলারেটেড। তবে লার্জ বিএসডি বলেন বা আইসেনমেঞ্জার কমপ্লেক্স যদি হয়ে যায়, সেগুলা কিন্তু প্রেগন্যান্সি কন্ট্রা ইন্ডিকেটেড। এখানে দেখেন যে স্পন্টানিয়াস অ্যাবর্শন, স্মল ফর ডেথ বেবি, এগুলা খুব কমন, হ্যাঁ? আর এবং ম্যাটারনাল ডেথ 50% প্লাস ফিটাল ডেথও বা ইনফ্যান্ট ডেথও হচ্ছে 50%। আপনাদের এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে। আর যদি ট্রিটমেন্ট না করান তাহলে কি হবে? 27% mortality by 20 years and 69% mortality by 60 years. যেটা আপনাদের কাউন্সিলিং এ একটু লাগবে, এই জন্য একটু মনে থাকে, পার্সেন্ট মনে রাখবে। এখন আসেন যে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার অলরেডি আপনাদের ন্যাচারাল হিস্ট্রি আর সাইজ দিয়ে বুঝে ফেলছেন যে ক্লিনিক্যাল ফিচার কেমন হবে। ওই গ্রেড 1 বা গ্রেড 2 যেটা বলছিলাম হিমোডাইনামিক ক্লাসিফিকেশন, সেটার উপরেই ডিপেন্ড করে যে ক্লিনিক্যাল ফিচারটা। দেখেন গ্রেড 1 যেটা স্মল ভিএসডি বা রেস্ট্রিকটিভ ভিএসডি যেটা বলেন আপনারা, সেটা সাধারণত ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে যদি ক্লোজার না হয়। তবে ডিটেকশন হয় কিভাবে? যদি কোনো কারণে আপনারা অসকালটেট করেন, একটা লাউড মারমার পেতে পান, সেই কারণে যখন ইভালুয়েশন করতে যান তখন দেখেন যে ভিএসডি ডিটেকশন। এটা ফিউ ডেজ আফটার বার্থেও ডিটেকশন হতে পারে, অথবা অনেক সময় অ্যাডাল্টেও কিন্তু ডিটেকশন হতে পারে। আচ্ছা, গ্রেড 2 যেটা আপনারা মডারেট ভিএসডি, গ্রেড 2 আর 3 যেটা, সেটা সাধারণত যদি স্পন্টানিয়াসলি ক্লোজ না হয় তাহলে দেখবেন যে এরা রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, এবং দেখা যায় চাইল্ডহুডে ফেলিওর টু গ্রোথ, এই জিনিসগুলো হইতে পারে। আর ইনিশিয়ালি সায়ানোসিস এগুলো থাকে না, তবে আলটিমেটলি এক্সেশনাল শর্টনেস অফ ব্রেথ, বিশেষ করে বাচ্চাদের হলে ওদের ট্যাকিপনিয়া, তারপরে হচ্ছে যখন ব্রেস্ট ফিডিং এর সময় দেখেন যে শর্টনেস অফ ব্রেথ, সায়ানোসিস এগুলো ডেভেলপ করতে পারে। আলটিমেটলি আস্তে আস্তে প্রোগ্রেসিভলি তাদের ফাংশনাল ক্যাপাসিটি গুলো রিডিউসড হয়, হ্যাঁ? আর মডারেট বিএসডি যখন দেখবেন যে প্রোগ্রেসিভ হতে থাকে তখন আলটিমেটলি সায়ানোসিস, ক্লাবিং এগুলা হয়, এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর ডেভেলপ হয়। আর গ্রেড 4 যেটা তো আপনারা জানেন, গ্রেড 4 মানে আইসোলেটেড কমপ্লেক্স। এটা কি নিয়ে আসে? এক্সেশনাল শর্টনেস অফ ব্রেথ অথবা এক্সেশনাল সিনকপ, প্রি সিনকপি, এগুলা নিয়ে প্রেজেন্ট করে। আর বাচ্চা হলে ডিফিকাল্টি ইটিং, ব্রিদিং, সাকিং, এগুলা নিয়ে, স্টোর ওয়েট গেইন এগুলা থাকতে পারে, হ্যাঁ? আর মেন ফিচার তো এটা গেল। ক্লিনিক্যাল সাইন কি পাবেন? ক্লিনিক্যাল সাইনের মধ্যে মেনলি দেখেন পালস প্রেশারটা ওয়াইড পেতে পারেন, তাই তো? অনেক সময় পাওয়া যায় আর কি, যদি লার্জ ভিএসডি হয়। স্মল মডারেট সাইজ ভিএসডি তে হয়তো নরমাল থাকতে পারেন। প্রিকার্ডিয়াম ইজ হাইপারকাইনেটিক। আপনি যেহেতু ভলিউম ওভারলোড একটা কন্ডিশন, তখন হচ্ছে হাইপারকাইনেটিক পাবেন। কিন্তু আইসেনমেন্টের কিন্তু এই ফাইন্ডিংস না, আইসেনমেন্টের হলে ডিফারেন্ট ফাইন্ডিংস হবে।
তখন কিন্তু অত হাইপারকাইনেটিক থাকে না। দেখেন একটা সিস্টোলিক ফিল পেতে পারেন, এটা খুব কমনলি বিএসডি আপনারা যে আরো প্যানসিস্টোলিক মারমার করেন সেটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থ্রিলের সাথে রিলেট করে আপনারা অনেক সময় বলেন সিস্টোলিক একটা থ্রিল পাওয়া যেতে পারে একটা লেফট স্টার্নাল বন্ধ। And first heart sound and second heart sound are masked by the প্যানসিস্টোলিক মারমার। যেহেতু প্যানসিস্টোলিক মারমার তার মানে আপনারা হার্ট সাউন্ডস গুলো ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন না। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় পাওয়া যায়? বেস্ট হার্ট এট দ্য থার্ড, ফোর্থ এন্ড ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে থার্ড, ফোর্থ স্পেসে পাওয়া যায়। যদি লার্জ বিএসডি হয়, বাচ্চা হয়, তখন তো পিকোর্ডিয়াম জুড়েই আপনারা একটা প্যানসিস্টোলিক মারমার শুনতে পান। ঠিক আছে। আর সেকেন্ড হার্ট সাউন্ডটা কি হয়? লাউড হতে পারে। যদি পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ হতে থাকে তখন P2 কম্পোনেন্টটা লাউড হতে থাকে। আর মডারেট সাইজ অনেক সময় আপনারা একটা ডায়াস্টোলিক মারমার পেতে পারেন অ্যাপেক্সে, থার্ড হার্ট সাউন্ড এবং একটা ডায়াস্টোলিক মারমার। কেন কেউ বলতে পারবেন? হ্যাঁ, মারমারটা হচ্ছে এটা ফ্লো মারমার ম্যাডাম, মাইট্রাল এরিয়াতে যে যখন এই ডায়াস্টোলিক মারমার পাবেন তখন অ্যাটলিস্ট আপনি ক্লিনিক্যালি বলতে পারেন অ্যাটলিস্ট মডারেট সাইজ বিএসডি, মোর দেন মডারেট সাইজ লেফট টু রাইট সিগনিফিকেন্ট শান্ট মোটামুটি বল সিগনিফিকেন্ট শান্ট আছে। এটাই দেখেন এখানে বলা আছে প্রেজেন্স অফ মিড ডায়াস্টোলিক মারমার at the apex is caused by the increased flow across the mitral valve and it indicates QPQS ratio is more than 2:1. আর আরেকটা দেখেন কথা, মেলোডি ডি রোজা স্মল ভিএসডি presenting in older children is loud transystolic murmur without other significant hemodynamics. এখানে কিন্তু কোনো ইনসিগনিফিক্যান্ট একটা শান্ট পাবেন, মেলোডি ডি রোজার বলে। হ্যাঁ, বাচ্চাদের অনেক সময় একটা লাউড ট্রান্সিস্টোলিক মারমার। এই ছবিটা একটু খেয়াল করেন, এটা আপনাদের ক্লিনিক্যালি কাজে দিবে। এক ট্রান্সিস্টোলিক তো মারমার মানে তো আপনার ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ড দেখেন প্রায় আলাদা আইডেন্টিফাই করা যাবে না। থ্রুআউট দ্য সিস্টোলে আপনার একটা মারমার পান, ইকুয়াল ইন্টেন্সিটি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু টিপিক্যাল ভিএসডি এর জন্য। আর মাসকুলার ভিএসডি যখন পান তখন কিন্তু মাসকুলার ভিএসডি বড় ছোট যদি হয় তখন কিন্তু এরকম প্যানসিস্টোলিক মারমার পাবেন না, তখন এরকম একটা ইজেকশন সিস্টোলিক মারমারের মতো দেখেন যে পিকচার পাওয়া যায়। ঠিক আছে। এবং সেক্ষেত্রে আবার হার্ট সাউন্ডসকে দেখেন আলাদাভাবে হয়তো সেকেন্ড হার্ট সাউন্ডকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, আর এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, এখানে ছবি দেওয়া আছে দেখেন ভিএসডি উইথ মাইল্ড পিএস। ভিএসডি মারমারটাই আপনারা মেইনলি পাবেন, পিএস এর মারমার অত পাওয়া যায় না। তবে পিএস এর জন্য আপনারা সেকেন্ড হার্ট সাউন্ডের P2 কম্পোনেন্টটা একটু অত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। এমনি তো A2 P2 তো আলাদা করাই কঠিন, তারপরেও যদি সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পান সেখানে P2 কম্পোনেন্টটাকেও বিশেষ করে দেখবেন যে একটু মানে শর্ট শোনা যাচ্ছে, সেটা থাকলে পাইলে মনে করুন যে একটা মাইল্ড পিএস। আর সিভিআর পিএস হইলে দেখবেন যে সেকেন্ড কম্পোনেন্টটাকে P2 কম্পোনেন্টটাকে মোটেই আইডেন্টিফাই করা যাচ্ছে না। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে ক্লিনিক্যালি আইডেন্টিফাই খুব টাফ। আপনি এমনি তো ভিএসডি মারমার পাওয়া গেলে তো আরেকটা জিনিস দেখেন, এখানে ভিএসডি উইথ সিভিআর পিএস যখন থাকে তখন কিন্তু মারমারের ইন্টেন্সিটিটা সেকেন্ড হার্ট সাউন্ডের দিকে যত যেতে থাকে তখন ইন্টেন্সিটিটা একটু বেশি শোনা যায় দেন ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে। আর P2 কম্পোনেন্ট তখন শোনাই যাবে না এই সিভিআর পিএস, যেহেতু অনেক সময় অ্যাসোসিয়েটেড ভিএসডি আপনারা লং প্রেসার ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলেন সায়ানোটিক হার্ট ডিজিজের ভিএসডি উইথ মনে থাকবে। এটা গেল, এটা ডায়াগ্রামেটিক ছবি। এখন এই ছবিটা একটু খেয়াল রাখেন, এটা হচ্ছে 12 o'clock পজিশন, এটা 11 o'clock পজিশন, আর এটা হচ্ছে 2 o'clock পজিশন। 11 বা 10, এটা 10 to 11 পজিশন। এই পজিশনে আপনারা পাইলেন যে সুপ্রাক্রিস্টাল বা ভিএসডি যেগুলো ইনলেট ভিএসডি এই পজিশনে পাওয়া যায়। ঠিক আছে। আর এটা হচ্ছে মেইনলি মাসকুলার ভিএসডি। তো সেই মাসকুলার ভিএসডি আইডেন্টিফাই এটা কিন্তু গ্রেড ভেসেলের লেভেলে না, এটা হচ্ছে মাসকুলার যে ভালভের যে ভেসেল লেভেল অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ভালভের লেভেলে মেইনলি পাওয়া যায়।
আর এইটা আপনাদের যেটা কমন পেরিমেমব্রেনাস ভিএসডি সেটা কিন্তু আপনারা দেখবেন যে এই ভিউতে এই লেভেলে পাওয়া যায়। পরে একটা ছবি দেখাবো আর কি। এখানে দেখেন প্যারাস্টানাল শর্ট অ্যাক্সিস ভিউ, এখানে হচ্ছে ইনলেট ডিফেক্টটা দেখানো আছে। ডায়াগ্রামেটিক ছবি, ইকো ভিউ তো দেখেন এখানে ইকো ভিউ দেখানো আছে। আর এটা হচ্ছে মিড মাস্কুলার, আর এটা অ্যান্টেরিয়র মাস্কুলার। মাস্কুলারে আমি বলতেছিলাম যে এটা অনেকগুলো ডিফেক্ট থাকতে পারে এবং পজিশন অনুযায়ী বিভিন্ন নাম হতে পারে। তো দেখেন এখানে একটা মিড মাস্কুলার একটা ছবি, অ্যান্টেরিয়র মাস্কুলার লেভেলে। হ্যাঁ, এখানে একটা মাস্কুলার ডিফেক্ট দেখানো আছে। ওইটাকে একটু সরাই দেন না ম্যাম, ওইখান থেকে ওইখানে কার্সরটা নিয়ে যান ম্যাম, ওইটাকে ড্র্যাগ করে অন্য দিকে নিয়ে যান, ড্র্যাগ করেন ম্যাম। এটার কথা বলতেছেন? হ্যাঁ, এখানে দেখেন ওই ছবিটা একটা ইকো ছবি দেখানো আছে, এটা ডায়াগ্রামেটিক ছবি। আর এটা দেখেন ওই যেটা বলছিলাম যে 10 to 11 পজিশনে যে আপনারা একটা কমন পেরিমেমব্রেনাস ভিএসডি যেটা, এটা এখানে একটা ছবি দেখানো আছে। আর এই 2 o'clock পজিশনে যেটা দেখানো আছে দেখেন এটা কি ইনফ্রাক্রিস্টাল বা সুপ্রাক্রিস্টাল আপনারা যেটা বলে দেখেন, সাব আর্টেরিয়াল আর সুপ্রাক্রিস্টাল ভিএসডি এই লেভেলে দেখানো যাবে। ঠিক আছে, যখন ইকো ব্লক হবে তখন আবার এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে শুধু এই পড়া দিয়ে তো হবে না। এটা ফোর্থ চেম্বার ভিউ দেখেন, ফোর্থ চেম্বার ভিউতে এখানে ইনলেট ডিফেক্ট মিড মাস্কুলার আর এপিক্যাল মাস্কুলার। এই ফোর্থ চেম্বার ভিউতে কিন্তু আমরা ইনলেট ডিফেক্টটা মেইনলি দেখেন যে আনলে এই লেভেলে ইনলেট ডিফেক্ট দেখা যায়। কালার ফ্লো লাগবে, কালার ফ্লো না হলে শুধু দিয়ে আইডেন্টিফাই করা হয়, কালার ফ্লো দিয়ে কনফার্ম করা হয়। আর ইনফ্রাক্রিস্টাল দেখার আর একটা পোর্শন হলো 5 চেম্বার ভিউ। দেখেন এখানে এই যে হলুদ অংশটুকু যেটা ইয়েলো কালার যেটা দেখানো আছে, এই লেভেলে হচ্ছে আপনাদের ইনফ্রাক্রিস্টাল বা সাব অ্যাওর্টিক আউটলেট সেপ্টাম যেটা আমি বলছিলাম, সেটা এই ভিউতে পাওয়া যায়, এপিক্যাল 5 চেম্বার ভিউ। আপাকেটিভ তো মাস্কুলার আপনারা দেখছেন। এখন আসলে পেরিমেমব্রেনাস ভিএসডি যেটা ট্রাইকাসপিড বলছিলাম না যে এক্সটেনশন হতে পারে, পেরিমেমব্রেনাস ভিএসডি যেটা ট্রাইকাসপিড ভালভের কাছাকাছি থাকে তখন দেখবেন যে এপিক্যাল 4 চেম্বার ভিউ আর প্যারাস্টার্নাল শর্ট অ্যাক্সিস ভিউতে ভালো পাওয়া যায়। কিন্তু যদি অ্যাওর্টিক ভালভের কাছাকাছি থাকে তখন সেটা হচ্ছে প্যারাস্টার্নাল লেফট প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস ভিউ আর এপিক্যাল লং অ্যাক্সিস ভিউ, এই দুইটা ভিউতে ভালো পাওয়া যায়। এগুলো আমি এখন একটু বলে যাচ্ছি, যারা নতুন আসছেন তাদের এগুলো ধরতে একটু কষ্ট হবে। সিনিয়র হয়ে গেছেন যারা, তারা তো অলরেডি ব্লক করছেন, তারা জানেন। আর আপনারা যখন আবার ইকো ব্লক করবেন তারা একটা পাইলে তখন বুঝতে পারবেন। এই যে দেখেন যেটা বলছিলাম যে অ্যাওর্টিক ভালভের যদি কাছাকাছি থাকে, এখানে একটা ইকো ছবি দেখানো আছে, এখানে পেরিমেমব্রেনাস একটা ভিএসডি দেখানো আছে, এটাই কালার ফ্লোতে দেখেন এই অ্যাওর্টিক ভালভের কাছাকাছি না, এজন্য একটা পেরিমেমব্রেনাস ভিএসডি এই লেফট প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস ভিউতে দেখানো আছে। এটা তো আগেও এই ছবিটা আগেও দেখাইছে। আর এখানে দেখেন একটা ছবি, এটা কি কি ভিউ? 5 চেম্বার ভিউ, তাই তো? 5 চেম্বার ভিউতে এটা কি কি দেখা যায়? কোন ভ্যারাইটিটা? সাব আর্টেরিয়াল বা ইনফ্রাক্রিস্টাল যেটা, সেটা সবই ঠিক দেখা যায়। হ্যাঁ, এই যে এপিক্যাল 5 চেম্বার ভিউতে যেটা। আচ্ছা, মাস্কুলার ভিএসডি ওই যে শর্ট অ্যাক্সিস ভিউ, এপিক্যাল 4 চেম্বার ভিউ, এপিক্যাল 5 চেম্বার ভিউ, সব ভিউতেই মোটামুটি মাস্কুলার ভিএসডি আপনারা দেখতে পাবেন। এবং সেপ্টামটাকে মোটামুটি কালার ফ্লো দিয়ে আপনি যদি ইয়ে করেন, ইমেজটাকে শর্ট করে করে বিভিন্ন সেক্টরে দেখেন, তাহলে দেখবেন যে মাস্কুলার ভিএসডিটা কালার দিয়ে আইডেন্টিফাই করা যায়। মোজাইক লাগানোর তো মাস্কুলার ভিএসডি শুধু ভিএসডি আইডেন্টিফাই আর লোকেশন আইডেন্টিফাই করলেই হবে না, তাদের মানে হিমোডাইনামিক সিগনিফিকেন্সটাও আপনাদের বের করতে হবে ইকো দিয়ে। এটা তো অলরেডি আমি বলে আসছি, এটা আপনাদের বইয়ে বোধহয় 1.2 আছে কোনো কোনো জায়গায়, আর এটা 2.2 আছে। হ্যাঁ, মাইল্ড মডারেট সিভিয়ার এইভাবে ভাগ করা হয়, অলরেডি আমি এগুলো বলে আসছি। এগুলো তো যারা ইকো ব্লক করছেন তারা তাদের জানা। এই যে এলভিওটি ডায়ামিটার, এটা কিন্তু লেফট প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস ভিউতে নেওয়া হয়। হ্যাঁ, এলভিওটি ডায়ামিটার আর এলভিওটি ভিটিআই, আর এটা আরভিওটি ডায়ামিটার আর আরভিওটি ভিটিআই, এটা হচ্ছে শর্ট অ্যাক্সিস ভিউতে নেওয়া হয়। লেফট প্যারাস্টার্নাল শর্ট অ্যাক্সিস ভিউ এট দ্য লেভেল অফ দ্য গেট বেসিস, ওই ভিউতে নেওয়া হয়। তো এই মেশিন অটোমেটিক্যালি আপনাকে কিউপি/কিউএস রেশিও আপনাকে বের করে দিবে। এখানে একটা দেওয়া আছে 4.1 দেওয়া আছে।
আর কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটাই শুধু বের করলেই হবে না, কমপ্লিকেশন আছে কিনা এটা দেখতে হবে। পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার যেটা আপনারা কমনলি দেখেন সেটা আছে কিনা এটাও দেখে দিতে হবে। সেটা আপনারা মেনলি জানেন সবাই, এটা টিআর দিয়ে মেনলি বের করে দেখেন। আর এটা দিয়ে কিন্তু আপনার রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি আর্টারি সিস্টোলিক এইভাবে বের করা যায়। যখন দেখবেন যে টিআর পাচ্ছেন না, তখন এই যে আপনারা আর্মে যে সিস্টোলিক ব্লাড প্রেশার ডিটেক্ট করেন, মেজার করেন, সেটা থেকে যদি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ওইখানে যে ভেলোসিটি পাবেন সেটা মাইনাস করেন, 4v স্কয়ার দিয়ে মাইনাস করেন, তাহলে কিন্তু আপনারা পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার পাবেন। ঠিক আছে? আচ্ছা, আসি এবার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আজকাল কিন্তু আচ্ছা স্যার, খোরশেদ স্যার একটু ফোন দিয়েছেন, আমি একটু কথা বলি। এখন দেখেন যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন যদি সিম্পল ভিএসডি হয় সবার করা হয় না, একমাত্র থেরাপিউটিক পারপাসের সময়ই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়। যদি কিউপিকিউএস রেশিওতে আপনাদের কোনো সমস্যা থাকে, মানে ডিসক্রিপেন্সি থাকে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের ইন্ডিকেশন আছে। আর কি পাওয়া যায় এটা তো আপনারা মোটামুটি জানেন, স্টেপ আপ অক্সিজেন স্যাচুরেশন। তবে ফ্যালাসি আছে কিন্তু অক্সিজেন স্টেপ আপের ব্যাপারে। পরীক্ষার সময় আপনাদের একটা ডাটা দেওয়া থাকে, দেখবেন যে ভিএসডি, তো সেটা একটা ক্লিনিকাল ডাটা দেওয়া থাকলে তো ভালো, এটা আপনাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হয় না। কিন্তু ক্যাট করতে গেলে অনেক সময় এরকম ক্লিনিকাল পিকচার পাওয়া যায় না। ঠিক আছে? যে আরভিতে যে ভিএসডির জন্য যে অক্সিজেন স্যাচুরেশন স্টেপ আপ পাবেন সেরকম নাও হইতে পারে। কেন? যে অনেক সময় অ্যাওর্টিক রিগারজিটেশন থাকে। তারপরে হয় কি, যখন পালমোনারি ফ্লোটা পালমোনারি ট্রাঙ্কে ইনিশিয়ালি যখন লার্জ ফ্লো থাকে, পালমোনারি ট্রাঙ্কেরও ডাইলেটেশন হতে থাকে। আপনারা তো জানেন যত ফ্লো বাড়ে তত পালমোনারি আর্টেরিয়াল ডাইলেটেশন হয়। ইনিশিয়ালি যখন ডাইলেটেশন হয়, ফ্লো বাড়ার জন্য কিন্তু পারভিতে অত অক্সিজেন স্টেপ আপ নাও পাওয়া যাইতে পারে। ঠিক আছে? আর যখন অ্যাওর্টিক রিগারজিটেশন থাকে তখন দেখবেন যে সেটা আরেকটা ফ্যালাসি, যে দেখতেছেন যে স্টেপ আপ ঠিক মতন পাচ্ছেন না। এইগুলো একটু ফ্যালাসি বা কার্ডিয়াক ভিএসডি কার্ডিয়াক ক্যাপ করার সময় হয়। আর বাকি শুধু আদার কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড আছে কিনা সেটা আইডেন্টিফাই করা, প্লাস রিভার্সিবিলিটি অফ দ্য পালমোনারি প্রেশার, এগুলো দেখার জন্য মেনলি ক্যাপ করা হয়। এখন আসেন যে ট্রিটমেন্ট কি বা ইন্টারভেনশন, কখন কি ইন্টারভেনশন করবেন, কখন ইন্টারভেন করবেন। স্মল ভিএসডি তো জানিনি অলরেডি, সাধারণত কিছু করা লাগে না, 75 to 80% ক্লোজ হয়ে যায়, অবজার্ভ করতে করলে হবে। আর মডারেট অথবা লার্জ ভিএসডি, এদের যদি রিপিটেড কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের হিস্ট্রি থাকে, অথবা দেখেন ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার যদি থাকে, অথবা অ্যাসিম্পটোমেটিক কিন্তু লার্জ হেমোডাইনামিক্যালি সিগনিফিক্যান্ট ভিএসডি যদি থাকে, কিউপিকিউএস রেশিও মোর দ্যান 2:1 যদি হয়, আর বাচ্চা হলে যদি তাদের গ্রোথ ফেলিওর থাকে, আনরেসপন্সিভ টু মেডিকেল থেরাপি হয়, তাহলে আপনাদের ইন্টারভেনশনের ইন্ডিকেশন আছে। পরে স্লাইডে ইন্টারভেনশন কি কি ইন্ডিকেশন সেটা আছে দেখানো হয়ে যাচ্ছে। এই স্লাইডটা একটু মনে রাখেন, এটা আপনাদের বইয়েও আছে দেখেন। হ্যাঁ, যে পেরিমেমব্রেনাস ভিএসডি তো সাধারণত যখন অ্যাওর্টিক রিগারজিটেশন থাকে সাথে অ্যাসোসিয়েটেড, তখন কিন্তু ইউজুয়ালি স্পন্টেনিয়াসলি ক্লোজার হয় না, তাদের ক্ষেত্রেই কিন্তু ইন্টারভেনশনের একটা ইন্ডিকেশন আছে। আর সিগনিফিক্যান্ট সিম্পটোমেটিক পেশেন্ট উইথ সিগনিফিক্যান্ট শান্ট, বিশেষ করে কি ক্রাইটেরিয়া গুলো কি কি, কিউপিকিউএস রেশিও মোর দ্যান 1.5, পালমোনারি প্রেশার যদি বাড়তে থাকে, এলএলভি সাইজ যদি ইনক্রিজ হয় এবং এলভি ফাংশন যদি গ্রাজুয়ালি ডিটেরিওরেট করতে থাকে, তখন দেখেন ইন্ডিকেশন অফ ইন্টারভেনশন মেন পয়েন্ট। আর সাব আর্টেরিয়াল ভিএসডি যেগুলো বা সাব জাক্সটা আর্টেরিয়াল, এগুলো যেহেতু প্রোগ্রেসিভলি যখন অ্যাওর্টিক রিগারজিটেশন বাড়তে থাকে, মাইল্ড টু মোর দ্যান মাইল্ড হতে থাকে, তখন কিন্তু ইন্টারভেনশনের ইন্ডিকেশন আছে। আর চিলড্রেন উইদাউট ইরিভার্সিবল পালমোনারি হাইপারটেনশন যদি হয়, সিগনিফিক্যান্ট সিমটমস ফেইলিং টু রেসপন্ড টু মেডিকেশন, তখন হচ্ছে ইলেকটিভ সার্জারি তাদের জন্য, ইলেকটিভ সার্জারি বলেন অথবা ইন্টারভেনশন যদি সম্ভব হয়, ইন্টারভেনশনের ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়ে তাদের ক্ষেত্রে 3 to 9 মান্থসের মধ্যে দেখেন একটা ইন্টারভেনশনের ইন্ডিকেশন আছে। আর পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেছে তাদের ক্ষেত্রে যে একেবারে করা যাবে না তা না, যদি রিভার্সেবল হয় এবং যদি পালমোনারি আর্টেরিয়াল রেজিস্ট্যান্স যদি লেস দ্যান 7 ইউনিটস থাকে, সেক্ষেত্রে হয়তো করা যেতে পারে। তবে বেনিফিট এবং
আউটকাম এগুলা হচ্ছে কাউন্সিলিং করে নিয়ে তারপরে ইন্টারভেনশন করতে হবে। এখন কি কি ট্রিটমেন্ট মডালিটি আছে এটা তো আপনারা জানেন মোটামুটি সবাই। একটা হচ্ছে ডিভাইস ক্লোজার আর একটা সার্জিক্যাল ক্লোজার, তাই তো? মাস্কুলার ভিএসডি হলে দেখেন ইজিলি ডিভাইস ক্লোজার ইজ মোর ফেভারেবল ফর মাস্কুলার ভিএসডি। কেন? তাদের অ্যানাটমিক্যাল লোকেশনের জন্য, ঠিক আছে? আর যেহেতু একটা মাস্কুলার রিম থাকে চারদিক দিয়ে, সেই জন্য এটা ডিভাইস ক্লোজার ইজ মোর অ্যামেনেবল টু মাস্কুলার ভিএসডি। আর যে বিএসডি গুলো সার্জিক্যাল ক্লোজার দেখা যাচ্ছে যে আরো কোমরবিড কন্ডিশন রয়েছে, পেশেন্টের হয়তো আদার কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, কিছু কারেকশন আগে সার্জারি হয়েছে, এখন ভিএসডি তে কারেকশন করা লাগে, সেক্ষেত্রে ধরেন ডিভাইস ক্লোজারের একটা ইন্ডিকেশন আছে। আর পেরিমেমব্রেনাস ভিএসডি এর ক্ষেত্রে এখন লাস্ট 3 to 4 ইয়ার্স দেখেন কিছু ক্লোজার হচ্ছে, তবে এটা হচ্ছে এক্সপার্টাইজ ম্যান পাওয়ার লাগবে পেরিমেমব্রেনাস ভিএসডি ক্লোজারের জন্য। কেন? এটা হচ্ছে প্রক্সিমিটি টু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস এবং কমপ্লিট হার্ট ব্লক, এই কমপ্লিকেশন গুলো ইজিলি ডেভেলপ করতে পারে পেরিমেমব্রেনাস ভিএসডি ক্লোজারে, ঠিক আছে? সেজন্য পেরিমেমব্রেনাস ভিএসডি ক্লোজার করা যেতে পারে, কিন্তু এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে পেরিমেমব্রেনাস ভিএসডি। মেনলি এটা হচ্ছে ইন্ডিকেশন অফ ডিভাইস ক্লোজার। মেন আরেকটা কি করা যেতে পারে, এখানে একটা ডিভাইসের ছবি দেওয়া আছে, দেওয়ার উদ্দেশ্যে অনেক সময় হসপিটালে ডিভাইসের ছবি টবি থাকে, তাই এসডি ডিভাইসও দেখছেন এখানে একটা ভেন্টিকুলার প্রায় একই রকম ভিএসডি ক্লোজার ডিভাইস একটা ছবি দেওয়া। এগুলো আপনাদের এখানে পেডিয়াট্রিক্সে হয় মাঝে মাঝে থেকে ভিএসডি ক্লোজার, ওইখান থেকে একদিন একটু দেখে নিয়ে প্রসিডিউরগুলো। আর আসেন এখানে সার্জিক্যাল ক্লোজারের ইন্ডিকেশন প্রায় দুইটার একই রকম, সার্জারি বলেন আর ডিভাইস ক্লোজার বলেন। এখানে দেখেন কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, আমাদের এগুলো গাইডলাইনে আছে, তো ওই একই ইন্ডিকেশনে সার্জিক্যাল ক্লোজার করা হয়। সার্জিক্যাল ক্লোজার হয় ডাইরেক্ট ক্লোজার, ডাইরেক্ট সুচার ক্লোজার অথবা পেরিকার্ডিয়াল প্যাচ ক্লোজার। এএসডি তে যেমন এখানেও একই রকম ভিএসডি ক্লোজার করা হয়, ঠিক আছে? এবং সার্জিক্যাল ক্লোজারের আউটকাম কিন্তু ভেরি গুড, পেরিওপার্টি মর্টালিটি একদম সাকসেস রেট প্রায় 99%, আর পেরিওপার্টি মর্টালিটি ভেরি ভেরি রেয়ার। সেজন্য হচ্ছে সার্জিক্যাল ক্লোজার প্রায় লাস্ট 50 ইয়ার্স সার্জিক্যাল ক্লোজারই মেনলি করা হতো, ডিভাইস ক্লোজার খুব রিসেন্টলি কিছু হচ্ছে আর কি। এটাই দেখেন। তবে সার্জিক্যাল ক্লোজারের আগে অবশ্যই দেখে নিতে হবে যে তাদের ইরিভার্সিবল পালমোনারি হাইপারটেনশন থাকলে কিন্তু সার্জিক্যাল ক্লোজার করে খুব একটা লাভ নাই, এটা খেয়াল করতে হবে। ক্লোজার করলেও কিছু রেসিডুয়াল শান্ট রেখে দিয়ে আসা হয়, ঠিক আছে? আর সেজন্য দেখে নিতে হবে যেটা রিভার্সিবল পালমোনারি হাইপারটেনশন। এখন আসেন যে ফলো আপ করবেন কিভাবে। ফলো আপ ইকোকার্ডিওগ্রাফি করা হয় পেশেন্টস, বিশেষ করে যদি এলভি ডিসফাংশন থাকে বিফোর ক্লোজার, অথবা যদি রেসিডুয়াল শান্ট কিছু থেকে যায়, আর ইনিশিয়ালি যাদের পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ছিল অথবা অ্যাওর্টিক রিভার্জিটেশন, এই জিনিসগুলো যদি থেকে থাকে বিফোর ক্লোজার, তাহলে এভরি ইয়ারলি তাদেরকে ইকোকার্ডিওগ্রাফি ফলো আপ করতে হবে। আর যেগুলো আছে নর্মাল স্মল সাইজ ভিএসডি, যদি যেগুলো অবজার্ভ করতে হবে, সেটা সাধারণত 3 to 5 ইয়ার্স ইন্টারভ্যালে নর্মাল এলভি ফাংশন যদি থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, তাহলে এভরি 3 to 5 ইয়ার্স ইন্টারভ্যালে ফলো আপ ইকোকার্ডিওগ্রাফি করলেই হবে। আর ডিভাইস ক্লোজারের পরে সাধারণত ফার্স্ট 2 ইয়ার্স দেখেন একটু রেগুলার ফলো আপ, মানে এভরি 3 to 6 মান্থস ইন্টারভ্যালে ডিভাইস ক্লোজার করে ফলো আপ করা হয়। আর যদি কোনো শান্ট না থাকে 2 ইয়ার্স এর পরে যে এভরি 2 to 4 ইয়ার্স ইন্টারভ্যালে ফলো আপ করা হয়। আর সার্জিক্যাল ক্লোজারের পরে যদি কোনো রেসিডুয়াল শান্ট না থাকে, সাধারণত 5 ইয়ার্স ইন্টারভ্যালে ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যেতে পারে। তবে কোনো অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া থাকলে বা এলভি ডিসফাংশন, অ্যাডাল্টে বিশেষ করে যাদের এলভি ডিসফাংশন থাকে, অ্যারিথমিয়া থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইয়ারলি ফলো আপ করা হয়। আর যাদের পোস্ট ভিএসডি ক্লোজার করা আছে তাদের ইকো করার সময় আপনারা একটু খেয়াল করেন, এটা আগেও আমি বলছি যে কি কি অ্যাসেস করবেন, হ্যাঁ, যে রেসিডুয়াল শান্ট আছে কিনা, ভেন্ট্রিকুলার সাইজ, ভেন্ট্রিকুলার ফাংশন, এই জিনিসটা দেখতে হবে। পালমোনারি হাইপারটেনশন সেটা রিভার্স মানে করতেছে কিনা, কমে আসতেছে কিনা, সেটা দেখতে হবে। আর অনেক সময় ভিএসডি ক্লোজারের পরে কিন্তু আগে বলছি যে ভিএসডি ক্লোজার করলে
যাদের অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে তাদের কিন্তু ক্লোজারের পরে আলটিমেটলি দেখা যায় যে এই অ্যাওর্টিক রিগার্জিটেশনটা কমে আসে কিন্তু, ঠিক আছে? তো সেগুলো কমে আসতেছে কিনা সেই জিনিসগুলো আপনাদের ফলো আপ করতে হবে। মাইটাল রিগার্জিটেশন, ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, অনেক সময় এবি ভালভের অ্যাক্টিভেন্ট্রিকুলার ভালভের ঝামেলা হয় বসানো ভিএসডি ডিভাইস ক্লোজারের পরে। তো তখন সেগুলো ডেভেলপ করতেছে কিনা এগুলো এই ফলো আপ করতে এই জিনিসগুলো দেখতে হবে। আর আরেকটা আগেও বলছিলাম, অনেক সময় স্মল ভিএসডি থাকলে যদি মডারেট সাইজ ভিএসডি হয় তো ফ্লো রিলেটেড সাব অ্যাওর্টিক সাবপালমোনারি স্টেনোসিস এই স্টেনোসিস ডেভেলপ করতেছে কিনা এটাও ইকোতে, এই পয়েন্টগুলো মাথায় থাকলে ইকোতে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো যদি মাথায় না থাকে তখন দেখবেন যে একটা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লোটা আছে, এই অবস্ট্রাকশন আছে, ওটা মিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই মোটামুটি আপনাদের ইয়ে 11। জি ম্যাম, আমার প্রশ্ন ছিল ম্যাম, এটা সিলি কোশ্চেন হতে পারে, তবে ম্যাম বলে যখন আইসেনমেন্ডারস কমপ্লেক্স ডেভেলপ করে একটা পেশেন্ট, দেয়ার ইজ ইকুয়ালাইজেশন অফ দি প্রেসার বিটুইন রাইট এন্ড দি লেফট ভেন্ট্রিকল, এবং এইটার জন্যই যে মারমারটা থাকে সে ডিজেপিয়ার করে যায়। বাট তখন কিন্তু ওই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের যে প্যানসিস্টোলিক মারমার যেটা আপনারা পান এটা কিন্তু পাবেন না, তখন পাবেন না। তো যখন ডিজেপিয়ার করে যে ইকুয়ালাইজেশন অফ প্রেসার হয় বিটুইন বোথ দি ভেন্ট্রিকলস, দ্য নেট ফ্লো শুড বি জিরো। তখন পাবেন না, ওইটা ইয়ে পাবেন না আপনারা। ওইটাই তো ম্যাম, নেট ফ্লো শুড বি জিরো, মানে নেট ফ্লো তো জিরো হওয়ার কথা ইন বিটুইন বোথ দি ভেন্ট্রিকলস। মানে ফ্লো তো দুইটা ভেন্ট্রিকলের মধ্যে যে ফ্লোটা সেটা তো নেট ফ্লো জিরো হওয়ার কথা, ঠিক না ম্যাম? তখন ওই ফ্লো রিলেটেড বা এই কোনো মারমারই পাবেন না, যেমন টফের ক্ষেত্রে টফেও আপনারা মারমার পান না। এটাই ম্যাম, আর কোশ্চেনটা বলি ম্যাম, যখন ফ্লোই হয় না তাহলে হোয়াই ডু দ্য পেশেন্টস ডেভেলপ সায়ানোসিস? কোন স্টেনোসিসের কথা বলতেছেন আপনারা? না ম্যাম, ভিএসডি তে আইসেনমেন্ডারস কমপ্লেক্স যখন ডেভেলপ করে, হ্যাঁ, তখন যদি দুইটা ভেন্ট্রিকলের যে প্রেসার দুইটা যদি ইকুয়াল হয়ে যায় এবং ফ্লো না হয় দুইটার মাঝখানে, তাহলে পেশেন্ট কেন সায়ানোসিস এবং ক্লবিং ডেভেলপ করে? না, স্টেনোসিসটা ডেভেলপ করবে তো আইসেনমেন্ডারের সাথে, কিন্তু স্টেনোসিস না, এটা একটু মনে রাখেন। আইসেনমেন্ডার হয় কি লার্জ ভিএসডির জন্য ইনিশিয়ালি পালমোনারি ফ্লো বাড়বে, পালমোনারি ফ্লো বাড়ার জন্য আলটিমেটলি পালমোনারি ভাস্কুলার বেডে চেঞ্জ হয়। যাদের ভাস্কুলার বেডে চেঞ্জ হয়, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তাদেরই আলটিমেটলি দেখা যায় পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে। আর যাদের ক্ষেত্রে অনেক সময় ফ্লো রিলেটেড আপনারা যেটা বলতেছেন যে অবস্ট্রাকশন ডেভেলপ করে, যদি তারা কিন্তু আবার প্রোটেক্টিভ। ম্যাডাম ওনার কোশ্চেনটা হচ্ছে, ম্যাডাম তার কোশ্চেন হচ্ছে ম্যাডাম, যদি যেহেতু দুই পাশে প্রেসার ইকুয়াল হয়ে যাচ্ছে, সে বলতে চাচ্ছে ম্যাডাম তাহলে তো পেশেন্টের এলবি থেকে আরবি বা আরবি থেকে এলবি তে ব্লাড যাচ্ছে না, সেক্ষেত্রে কেন পেশেন্ট তখন শান্ট কমে যাবে? না ম্যাডাম, তাহলে কেন সায়ানোসিস? তাহলে সায়ানোসিস কেন হয়? কেন সায়ানোসিস? এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি ওখানে তারপরও রেসিডুয়াল রাইট টু লেফট শান্ট থাকে, যে শান্টের কারণে পেশেন্টের আপনার সিগনিফিকেন্ট মারমার হবে না, কিন্তু পেশেন্টের রাইট টু লেফট ফ্লো থাকে, যে কারণে পেশেন্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড সিস্টেম সার্কুলেশন হয়। তাহলে কেন বলতেছে যে দেয়ার ইজ ইকুয়ালাইজেশন অফ দি প্রেসার বিটুইন বোথ দি ভেন্ট্রিকলস? ইফ ইউ হ্যাভ নো গ্রেডিয়েন্ট ইকুয়ালাইজেশন মিন্স হাউ ডু ইউ ইকুয়ালাইজেশন বিটুইন বোথ দি ভেন্ট্রিকলস? না ঠিক আছে, আপনার কথা রাইট ভেন্ট্রিকল থেকে তো আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড আপনার পালমোনারি ফ্লো দিয়ে সেটা ফিরে আসতেছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল দিয়ে তো যে আউটফ্লোটা যাবে সেটা তো কি ডিঅক্সিজেনেটেড ব্লাডই তো যাবে। এক্ষেত্রে তো ম্যাডাম এক্ষেত্রে তো পেশেন্টের জিরো শান্ট থাকে না, শান্টটা তখন যে পরিমাণে থাকে, যেমন পেশেন্টের যদি কারো ব্লাডের স্যাচুরেশন 90 নিচে চলে আসে, সেক্ষেত্রে তো তার সায়ানোসিস ডেভেলপ করবে। তো এক্ষেত্রে তার শান্ট থাকে, বাট সেটা সিগনিফিকেন্ট ফ্লো থাকে না, যে কারণে আমরা মারমারটা পাই না। এখানে তো অ্যাড মিক্সিং অফ দ্য ব্লাড হয়ে যায়, বিকজ বোথ অ্যাক্ট অ্যাজ আ কমন কন্ডুইট। না কিন্তু আমার কোশ্চেনে হচ্ছে যে এটা আপনারা মনে করেন যে একটা মানে ডিঅক্সি, জাস্ট মনে রাখেন যে ডিঅক্সিনেটেড ব্লাডের জন্য সায়ানোসিস ক্লাবিং। আলটিমেটলি এটা লং স্ট্যান্ডিং থাকলে তো ক্লাবিং এর মেকানিজম আপনারা জানেন, ওরা হাইপোক্সিয়ার জন্য ক্লাবিং।
জি ম্যাম, ম্যাডাম ঠিক আছে। যখন আইসেনবেঙ্গার মানে আরবিটা সুপ্রা সিস্টেমিক প্রেসারে চলে যায় তখন অবশ্যই রাইট টু লেফট শান্ট থাকে, কিন্তু সেই শান্টের না না, যদি কোনো রাইট টু normal- লেফট এখানে তাহলে হচ্ছে বইয়ের মধ্যে আমার কোশ্চেন এটাই, তাহলে কেন বইয়ের খাতায় সব জায়গায় লেখা যে দেয়ার ইজ ইকুয়ালাইজেশন অফ প্রেসার বিটুইন বোথ দ্য ভেন্ট্রিকলস? ডক্টর সুধীর আপনি একটু শুনেন, এখানে ইকুয়ালাইজেশন ডাজন্ট মিন দেখি ও জুনিয়র তো ওকে শুধু ইকুয়ালাইজেশনের থেকে এমন হতে পারে যে রাইট ভেন্ট্রিকুলার সিস্টেমিক প্রেসার বা পালমোনারি আর্টেরিয়াল সিস্টোলিক প্রেসার সিস্টেমিক প্রেসারের থেকেও বেশি হয়ে যাচ্ছে। তো সে বেশি হয়ে গেলে তখন কিন্তু আবার নট অনলি রাইট টু লেফট শান্ট কিন্তু আলটিমেটলি হতে পারে। ঠিক আছে, যখন রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার মোর দ্যান লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার তখন কিন্তু রাইট টু লেফট শান্ট